নমস্কার বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এটা ছিল ২৬শে জুনের ঘটনা। সেদিন ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর ওনার জন্মদিনে আমরা পৌঁছে গিয়েছিলাম ওনার বাড়ি, হ্যাঁ, ওনার নৈহাটিতে যে বাড়িটা রয়েছে সেখানে। আমরা দুপুরবেলায় পৌঁছেছিলাম, তখন সবেমাত্র একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গেল। একটুখানির জন্যই হয়তো আমরা বাইরের থেকে গানের আওয়াজ শুনতে পেয়েছিলাম, কিন্তু যতক্ষণে আমরা ভেতরে প্রবেশ করলাম ততক্ষণে মোটামুটি সবাই বেরিয়ে গেছেন। আর মানে সব কিছু গুটিয়ে ফেলা হচ্ছে আর কি। তো সেই রকম একটা সময় আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম। যেহেতু সেদিন একটা বিশেষ দিন, তাই সারাদিনই মোটামুটি লোকজন যাওয়া আসা করছিলেন। নিচতলায় মোটামুটি দেখার মতো তেমন কিছুই ছিল না, তো আমরা দোতলায় চলে গেলাম। সেখানে অফিস ঘর রয়েছে, তার সাথে রয়েছে সংগ্রহশালা, যেখানে ওনার ব্যবহার করা নানা রকমের জিনিসপত্র রাখা রয়েছে, বা ওনার লেখা বিভিন্ন বইপত্র রাখা রয়েছে, সমস্ত কিছুই রাখা রয়েছে। যদিও ভেতরে এমনিতে ছবি তোলা নিষেধ, তবে সেই দিন যেহেতু একটা বিশেষ দিন ছিল, তাই আমাদের ছবি বা ভিডিও তোলার জন্য কেউ কিন্তু নিষেধ করেননি। চলুন তাহলে এবার সরাসরি চলে যাই। এখানে যে সংগ্রহশালাটি রয়েছে সেখানে বিভিন্ন ঘর রয়েছে, এক একটা ঘর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আবার নিচে চলে এলাম। এবার আমরা যেখানে যাচ্ছি এটাই ওনার যেখানে জন্ম হয়েছিল সেই ঘরটা। ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ওনার একটা মূর্তিও রয়েছে সেখানে। তবে একদম নৈহাটি স্টেশনের পাশেই এই বাড়িটি হওয়ার কারণে কিছুক্ষণ পরপরই কিন্তু ট্রেন যাচ্ছিল, তাই সেই আওয়াজটা কিন্তু আসছিল। চলুন এবার আপনাদেরকে খুব সংক্ষেপে ওনার সম্পর্কে দু একটা কথা বলি। 1838 সালের 26শে জুন তিনি জন্মেছিলেন। আর আপনারা সবাই জানেন তিনি বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে বা সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। জীবিকা সূত্রে তিনি ব্রিটিশ রাজের একজন কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। ছদ্মনাম হিসেবে তিনি কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্য জগতে সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। তার রচিত আনন্দমঠ উপন্যাসের কবিতা বন্দে মাতরম 1937 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। আর বর্তমানে এই বন্দে মাতরম গানের কী গুরুত্ব সেটা আপনাদেরকে নতুন করে বলার কোনো কারণই নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 15টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি আবার ইংরেজি ভাষায় লেখা ছিল। তবে দুর্গেশ নন্দিনী ছিল তার প্রথম সার্থক বাংলা উপন্যাস, যেটা
বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল। ওনার বাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে একটা ছোট লাইব্রেরি, কিন্তু সেখানের ভেতরে একেবারে স্ট্রিক্টলি ছবি বা ভিডিও তোলা বারণ ছিল, তাই সেখানে আর কোনো ছবি বা ভিডিও তোলা হয়নি। এরপর আমরা নৈহাটির যে লাইনটা রয়েছে সেটা ক্রস করে একটু গঙ্গার দিকে এগিয়ে গেলাম। ইচ্ছে ছিল এবারে একটুখানি গঙ্গা পার করে ওপারে যাব, আর বিকেলবেলার সময়টা ওপারেই কাটাবো। তো সেই মতো আমরা নৈহাটিতে ফেরি করে গঙ্গা পার করে ওপারে গেলাম। হাতে নিয়ে আসবেন। আমরা কিন্তু 4 হুইলার নিয়েই নৈহাটি গিয়েছিলাম, কিন্তু যেহেতু ঘাটে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা নেই, সেই জন্য আমরা বঙ্কিমচন্দ্রের বাড়ির ওখানে যারা সিকিউরিটিতে ছিলেন তাদের পারমিশন নিয়ে গাড়িটা সেখানেই রেখে এসেছিলাম। তারপর রেল লাইন ক্রস করে এপারে এসে একটা টোটো নিয়ে আমরা ঘাটে চলে এলাম। তবে আপনারা চাইলে কিন্তু এই বঙ্কিমচন্দ্রের বাড়ি ঘোরার সাথে সাথে বড়মার মন্দিরটাও দর্শন করে নিতে পারেন। আমরা আসলে চুঁচুড়ার দিকে যেতে চাইছিলাম, একটুখানি গঙ্গার ধারে যে পার্কগুলো রয়েছে, বিশেষ করে যেহেতু আমাদের সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ছিল, তো আমরা একটু পার্কের মধ্যে কাটাতে চাইছিলাম যাতে ওরও একটু ভালো লাগে। তাই সেই দিন আমরা আর বড়মার মন্দিরে যাইনি। তবে আপনারা যদি চান তাহলে বঙ্কিমচন্দ্রের বাড়ি ঘোরার সাথে সাথে কিন্তু আপনারা বড়মার মন্দিরটাও ঘুরে আসতে পারেন। সেই সময় বেশ ভালোই গরম ছিল যেদিনের এই ঘটনাটা, কিন্তু এই পড়ন্ত বিকেলে সূর্যের আলোটায় গঙ্গা ভ্রমণ করতে কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের। মনে হচ্ছিল এই যাত্রাটা যদি অন্তত আধ ঘন্টা খানেকের হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু তেমন তো হওয়ার নয়, কারণ নৈহাটি থেকে চুঁচুড়া পৌঁছতে ম্যাক্সিমাম 7-8 মিনিটই লেগেছিল। এরপর আমরা চুঁচুড়াতে ওই পাড়ে গিয়ে একটা টোটো রিজার্ভ করে যে নদীর ঘাট রয়েছে সেই ঘাট বরাবর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর পরপর যতগুলো ঘাট পড়ছিল প্রত্যেকটাতেই আমরা একটু একটু করে ঢুকে দেখছিলাম যে কোন ঘাটটা দেখতে কেমন। যেমন এই ঘাটটা আমাদের বেশ ভালো লেগেছিল। তবে এই ঘাটটা ছিল একদম বেস্ট। এই ঘাটটাতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এখন আমরা রয়েছি ময়ূরপঙ্খী ঘাটে। বুঝতেই পারছেন নামটা এরকম কেন। আমরা কয়েক হাজার টাকা খরচা করে 3 কাপ চা
জল ঘাটতে শুধু বাচ্চাদেরই নয়, আমাদের বড়দেরও বেশ ভালো লাগে। সেটা সেই দিন আরও একবার খুব ভালোভাবে বুঝতে পারলাম। বেশ কিছুক্ষণ থাকার পর আমরা ফাইনালি ওই ঘাট থেকে বেরিয়ে এলাম। ওখানেই একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, যে কারণে একটা ঘাটের নাম জগন্নাথ ঘাটও রয়েছে। এইবারে আমরা একটু দূরে চলে এলাম, যেখান থেকে দূরে ব্যান্ডেল যাওয়ার পথে যে ব্রিজটা দেখা যায়, সেই ব্রিজটা পুরো দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় এবারে আমরা চলে এলাম। খাওয়া দাওয়া বার করো, খাওয়া দাওয়ার পাশে করে নিয়ে যেতে হবে। বুঝলাম। অনেকক্ষণ হলো বেরিয়েছি, এবার বেশ খিদে পাচ্ছিল, তাই বেশ একটু ঘটি গরম দেখে আমাদের জিভ দিয়ে জল পড়তে লাগলো। তাই ভাবলাম আগে একটু ঘটি গরম খেয়েই শুরু করা যাক, তারপর কোনো রেস্টুরেন্টে ঢুকে ভালোভাবে খাওয়া যাবে। আমরা ভেবেছিলাম এই রেস্টুরেন্টটায় খাবো, যেটার নাম অভিন্ন, কিন্তু তখন ওই রেস্টুরেন্টে রেনোভেশন চলছে, সেই জন্য বন্ধ ছিল। তাই তার পাশেই দেখলাম আরও একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই ঢুকলাম কিছু খাবো বলে। রেস্টুরেন্টটার নামটাও কিন্তু দারুণ, নামটা হচ্ছে ভরপেট। এখান থেকে অনেকটা চন্দননগর, এখান থেকে জগদ্দল ঘাট যাবে, আবার যেতে হবে ওই দিক উল্টো দিকে। রেস্টুরেন্টটার লোকেশনটা কিন্তু বেশ সুন্দর, আর জিনিসপত্রগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর দামও কিন্তু খুব একটা বেশি নয়। বোঝাই যাচ্ছে যে জায়গাটা লোকাল মানুষদের জন্য খুবই অ্যাফোর্ডেবল, এবং অনেক স্টুডেন্টসদেরকেও দেখলাম যে তারা এখানে এসে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিলাম ফেরিঘাটের দিকে। আবার ফেরি ক্রস করে আমাদের নৈহাটি আসতে হবে।
এই ছিল আমাদের সেদিনের নৈহাটি ভ্রমণ। মেইন অ্যাট্রাকশন ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া, ওনার জন্মদিনের দিন। আর তার সাথে সাথে আমরা ঘুরে এলাম চুঁচুড়ার থেকে। ওই যে হ্রদ দেখা, কলা বেচা দুটোই হয়ে গেল। সব মিলিয়ে দিনটা কিন্তু খারাপ কাটলো না। আশা করি আপনাদেরও ভিডিওটা খুব খারাপ লাগলো না। যাই হোক, আজকের জন্য এইটুকুই রইল। আবার দেখা হবে আরেকদিন অন্য কোনো জায়গায়। আমরা তো এরকম মাঝে মধ্যে এদিক ওদিক যেতেই থাকি, আর যখনই কোথাও যাই তখনই সেই জায়গার ভিডিও নিয়ে চলে আসি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।